এই পাকিস্তান নাকি টি-20 বিশ্বকাপ খেলবে না, বয়কট করবে, বর্জন করবে। যেই পাকিস্তান মাঠের ক্রিকেটে এত ভালো ফর্মে রয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। 2018 সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সিরিজ জয়, ঘরের মাটিতে টানা 3টা টি-20 সিরিজ জিতল। তারা নাকি টি-20 বিশ্বকাপ খেলবে না। মানে আপনি মাঠের বাইরে নানান ঘটনা প্রবাহ তো আছেই। বাংলাদেশের পাশে দাঁড়ানো, ভারতকে চোখ রাঙানি দেওয়া, আইসিসিকে চাপে রাখা, এইসব একপাশে সরিয়ে রেখে যদি আপনি মাঠের ক্রিকেটের হিসাবটাও করেন, এই পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? সমর্থকদের দিক থেকে ওই প্রেশারটাও তো থাকবে যে দলটা যখন এরকম ফর্মে রয়েছে, টি-20 বিশ্বকাপে আমাদের ভালো করার, শিরোপা জয়ের। মানে পাকিস্তানিরা ভাবতে পারে যে আমরা কেন শিরোপা জিতব না। সো তাদের এরকম বয়কট বর্জনের এই হুমকি ধামকিটা নিতান্তই আসলে একটা, মানে এটা ছেলে খেলা ছাড়া আর কিছু বলে আমার কাছে মনে হয় না। এবং আমি একটা কথা টাইম এন্ড এগেইন বলছি যে যদি তারা বয়কটের ঘোষণা পর্যন্ত দেয়, তারপরেও পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে। তারাই টি-20 বিশ্বকাপ বর্জন করছে না। প্রথম ম্যাচটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, হ্যাঁ অস্ট্রেলিয়ার এইটা দুর্বল দল, অস্ট্রেলিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ টিম এইটা না, তুলনামূলক বেশ দুর্বল, বাট স্টিল তারপরেও এটা খুবই ক্রেডিট পাকিস্তানের জন্য যে প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ওইখানটাতে 22 রানে জিতেছিল, আর এই ম্যাচে তারা জিতেছে 90 রানে। এবং এই 90 রানের জয়টা অস্ট্রেলিয়া 2005 সালের পর রানের হিসাবে এত বড় ব্যবধানে কখনোই কোনো টি-20 ম্যাচ হারেনি। সব মিলেই তাদের এটা হচ্ছে গিয়ে ওই সেকেন্ড বিগেস্ট মার্জিন তাদের এই পরাজয়ের ক্ষেত্রে। আর পাকিস্তানের জন্য এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়। সো যখন 90 রানে জয় পরাজয়ের ব্যবধানটা হবে, বুঝতেই পারছেন যে কতটা ডোমিনেট করে খেলেছে পাকিস্তান, এবং ব্যাটিং ইনিংস শেষে কি তাদের জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল। আর বড় জয়টা কি আরও বেশি নিশ্চিত হয়ে গেছে কিনা তাদের বোলিং ইনিংসের শুরুতেই। টার্নিং পয়েন্টকে এর বাইরে অন্য কোনো কিছুকে বলা যাবে? এন্ড প্রথম ম্যাচটাতে পাকিস্তান 168 রান তুলেছিল, এই ম্যাচটাতে তারা এর চেয়েও আরও 30 রান বেশি তুলেছে, 198। ফলে জয় ওই জায়গাটা অনেকখানি নিশ্চিত হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন। সাহেবজাদা ফারহান আগের ম্যাচের মতো এই ম্যাচেও শুরুতেই আউট হয়ে গেছেন। আগের ম্যাচে ফার্স্ট বলে আউট হয়েছেন, ফার্স্ট বলে না সেকেন্ড ওভারে আউট হয়েছেন, কিন্তু শুরুর দিকে আউট হয়েছেন। তারপর একটা পার্টনারশিপ হয়েছে সাইম আইবের সঙ্গে ক্যাপ্টেন সালমান আলী আগার, এবং দুইজনে যেই ব্যাটিংটা করেছেন, 25 বলে 55 রানের যেই জুটিটা করেছেন, সেই স্টার্টটাই কিন্তু পাকিস্তানকে একটা বিগ ইনিংসের ফাউন্ডেশন তৈরি করে দেয়। 11 বলে 23 রান করে সাইম আইয়ুব আউট হয়েছেন, তবে সালমান আলী আগা তিনি তার ক্যারিয়ার বেস্ট ইনিংস খেলেছেন, 40 বলে 73 রানের একটা ব্লিস্টারিং ইনিংস খেলেছেন। মাঝখান দিয়ে অবশ্য বাবর আজম এই ম্যাচেও রান পাননি, এই ম্যাচেও তিনি অ্যাডাম জাম্পার বলে আউট হয়েছেন। কিন্তু তারপরে গিয়েও পাকিস্তান যে ওই যে একটা ভিত্তি পেয়ে যায় না, তার উপরে আরও একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে উসমান খান এবং শাদাব খানের, এবং সেই পার্টনারশিপে তাদের স্কোরটা কিন্তু প্রায় 200-র কাছাকাছি চলে যায়। 36 বলে 53 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন উসমান খান, আর শাদাব খান তিনিও 20 বলে 28 রানের একটা ইনিংস খেলেছেন। এবং সেই পার্টনারশিপের জায়গাটাতে আমার কাছে মনে হয় ইনিংসের 16 নম্বর ওভারটা গুরুত্বপূর্ণ, যেইখানে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ওইখানে ম্যাথিউ শটের হাতে, মানে এই পার্ট টাইমের হাতে বলটা তুলে দিলেন, এবং সেই ওভারটা থেকে অস্ট্রেলিয়া 16টা রান, পাকিস্তান 16টা রান তুলে নিল। শাদাব খানও একটা ছক্কা মেরেছেন, উসমান খানও একটা ছক্কা মেরেছেন, এবং আমার কাছে মনে হয় এই ওভারটা ম্যাচের কনটেক্সট বিবেচনা করলে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের একটা দাবিদার নিঃসন্দেহে। কিন্তু ধরেন পাকিস্তান 198 রান করলো না, পাকিস্তান 188 রান করলো, 178 রান করলো, বা গত ম্যাচের মতো 168 রান করলো, তাতেও আসলে এই ম্যাচটা তারা জিততো, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততো। অস্ট্রেলিয়া শুরুতেই যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তাতেই তারা আসলে জিতে যেত। 29 রানের মধ্যে তারা 3টা উইকেট হারিয়ে ফেলেছে। আবরার তিনি লেগ বিফোর উইকেট করলেন মিচেল মার্শকে, তারপর সাইম আইয়ুবের একটু নিচে হয়ে যাওয়া বলটাতে বোল্ড হয়ে গেলেন সেইখানটাতে ট্রাভিস হেড, আর যখন জশ ইংলিশকেও আবার এলবি করলেন আবরার, ওই 29 রানে 3 উইকেট অস্ট্রেলিয়া যে হারিয়ে ফেললো, সেইখান থেকে তাদের ম্যাচে ফেরার আর কোনো চান্সই ছিল না। স্পেশালি যখন আপনি হিসাব করবেন পাকিস্তানের স্পিন বোলিংয়ের তাদের যে ক্যারিশমা সেইটা, এবং এই ম্যাচে অস্ট্রেলিয়া যে 10টা উইকেটই পাকিস্তানের স্পিনাররা নিয়েছেন, এবং আগের ম্যাচেও যে অস্ট্রেলিয়ার ইনিংস 8 উইকেট পড়েছিল, 6টাই স্পিনাররা নিয়েছেন। মানে 2 ম্যাচ মিলিয়ে যে 18টা উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার, তার মধ্যে পেস বোলাররা কোনো উইকেট নেয়নি, 16টাই স্পিনারে নিয়েছেন, 2টা হচ্ছে গিয়ে উইকেন্ডারকে রান আউট হয়েছে। ফলে এখানটাতে ক্যামেরন গ্রিন একটু কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করলেও সেইটা আসলে পরাজয়ের ব্যবধানটাই মাত্র কমেছে। কিন্তু শুরুতেই তাদের ওই যে 29 রানে 3 উইকেট পড়ে গেছে, সেখান থেকে অস্ট্রেলিয়া ফেরার আর কোনো সুযোগ ছিল না। 108 রানে তারা অল আউট হয়ে গিয়ে 90 রানে ম্যাচটা হেরে যায়। এখন সিরিজে তারা হোয়াইট ওয়াশটাই হারাতে পারে কিনা। ওই যে 2018 সালে যে সিরিজটা পাকিস্তান জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেইখানে কিন্তু পাকিস্তান হোয়াইট ওয়াশ করেছিল অস্ট্রেলিয়াকে। ফলে তাদের সামনে ওইটা রিপিট করার আরও একটা সুযোগ এখন ঘরের মাটিতে এসেছে, এবং সেইটাও যদি হয়
ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের যাওয়ার ওই পাবলিক প্রেশারটা আরও অনেক বেশি বাড়তে থাকবে। আমি তো বলছি এগুলো সব কিছু আসলে নাটক টাটক, শেষ পর্যন্ত গিয়ে এটা রেজাল্ট, সিরিজের রেজাল্টের উপরে তো আর তাদের ওয়ার্ল্ড কাপ খেলা না খেলা নির্ভর করে না, বাট স্টিল তারপরে যখন পাকিস্তান এরকম ফর্মে রয়েছে একটা পাবলিক প্রেশারের জায়গা আরও একটু বেশি করে তৈরি হবেই। তাহলে এই যে ম্যাচটা হলো, পাকিস্তান 90 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতাটা নিশ্চিত করে ফেললো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমি যেটা বলছিলাম যে ব্যাটিং ইনিংসের 16 নম্বর ওভার ওই পার্টেমের হাতে যে বল তুলে দিলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, যেইখানটাতে 16 রান তুলে ফেললেন, শাদাব এবং ওসমান দুইজনই ছক্কা মেরেছেন, ওইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার। কিন্তু অবভিয়াসলি তার চেয়েও বেশি করে পাকিস্তান শুরুতেই যে 3-3টা উইকেট তুলে নিয়েছে, অস্ট্রেলিয়া শুরুতেই যে ওই মিচেল মার্শ, ট্রাভিস হেড এবং জশ ইংলিশের উইকেট হারিয়েছে, আবরার 2টা উইকেট নিলেন, সাইমও একটা বোল্ড করলেন, আবরারের 2টি এলবিডব্লিউ, ওইখান থেকে অস্ট্রেলিয়ার আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। আমার কাছে তাই এই ম্যাচে পাকিস্তানের জয়ের ওই ইনিংসের শুরুতে তাদের 29 রানে 3 উইকেট পড়ে যাওয়াটাই টার্নিং পয়েন্ট। আপনার মতামত কি? ভিন্ন কিছু কিনা? এবং পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, আমার এই মতামতের বাইরেও আপনার অন্য কোনো মতামত রয়েছে?